আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের 100টি প্রশ্ন সলভ করে ফেলেছি এমসিকিউ। তো আজকে আমরা 101 থেকে তোমাদের যে বহুপদী প্রশ্নগুলো রয়েছে 101 থেকে 125 পর্যন্ত সলভ করব। এর পরের ক্লাসে আমরা অভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে এই সবগুলো শেষ করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো যে 101 নম্বর রয়েছে, বিক্রিয়ার হার বলতে বোঝায়। বিক্রিয়ার হার বলতে কি বোঝায়? দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার, এটা বোঝায় কিনা প্রবাহকের পরিমাণ বৃদ্ধির হার, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার। কোনটা হতে পারে? দেখো, প্রবাহকের পরিমাণ বৃদ্ধির হার এই ধরনের কোনো কথাবার্তা আমাদের এখানে সংশ্লিষ্ট না। তাহলে দেখো, এই 2 নম্বরটা আমরা কেটে ফেলতে পারি। বাকি থাকে কোনটা? বাকি থাকে 1 এবং 2, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার। কেন হয়? কারণ দেখো, একটা বিক্রিয়া যখন হয়, বিক্রিয়া হলে যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে থাকে, তাই না? তো বিক্রিয়ক যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, তখন বিক্রিয়কগুলো আস্তে আস্তে কমে উৎপাদে পরিণত হতে থাকে। তখন ওই পাশে কিন্তু আমাদের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির সাথে কি কি সমস্যা এখানে রয়েছে? দেখো, বিক্রিয়াসমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে, বিক্রিয়কসমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে, বিক্রিয়ার সক্রিয় শক্তি কমে এবং বিক্রিয়কসমূহের গতিশক্তি বাড়ে। আচ্ছা দেখো, এখানে যে সংঘর্ষের বিষয়টা বলা আছে, এই জিনিসগুলো, এবং দেখো বিক্রিয়কসমূহের গতিশক্তি বাড়ে, তো বিক্রিয়ার সক্রিয় শক্তি কমে। এ ধরনের বিষয় না, তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার বৃদ্ধির ফলে বিক্রিয়কের সংঘর্ষ সংখ্যা বাড়ে এবং বিক্রিয়কের গতিশক্তি বাড়ে। পরের প্রশ্ন, বিক্রিয়ার হারের উপর প্রভাব সৃষ্টিকারী নিয়ামক হলো। তো বিক্রিয়ার যে হার, এই হারের উপর আমাদের দেখো তাপমাত্রা, চাপ এবং বিক্রিয়কের পৃষ্ঠতল, এই সবগুলি কিন্তু প্রবাহকের নিয়ামক, হ্যাঁ, প্রভাব সৃষ্টিকারী নিয়ামক। তো তাপ, চাপ এবং যে বিক্রিয়কের পৃষ্ঠতল একটা বিষয় আছে। তো কোনটি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন কার্যকরী? আচ্ছা, এটা আমরা পরের প্রশ্ন চলে আসছে। আচ্ছা দেখো, এখানে উত্তর হবে 1, 2, 3। আচ্ছা, এই প্রশ্নটা আগে চলে আসছে। আচ্ছা, কোনটি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের কার্যকরী? ওকে, তো এটার অপশন হচ্ছে এখানে দেখো, এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে এ এবং ডি এবং ডি। তো এম বিক্রিয়া ক্ষেত্রে বিক্রিয়ার হার কত? আচ্ছা, বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝি? দেখো, এ পাশে হচ্ছে বিক্রিয়ক, এ পাশে হচ্ছে উৎপাদক। একটু দেখো, এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, তাই না? আর এটা হচ্ছে উৎপাদক। তো বিক্রিয়ক কি করে? বিক্রিয়া করে কমতে থাকে, তার মানে এর ঘনমাত্রা কমতে থাকবে। এই জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করতে পারি। দেখো, এই যে ডেল এ বাই ডেল টি, ঠিক আছে? এখানে 1/t সহগুলো এটা হয়ে যায়। 1 নম্বর ঠিক, 2 নম্বর কি আছে? 1/d মাইনাস, ঠিক আছে, এবং ডেল ডি বাই ডেল টি, এটাও ঠিক আছে। এবং 3 নম্বর দেওয়া আছে যে উৎপাদের ক্ষেত্রে কি হবে? প্লাসটা হবে 1/m হবে, তাই না? আর এই জায়গাটায় আমাদের এই যে ডেল এম এর যে ঘনমাত্রা আছে ওইটা ডিভাইড বাই ডেল টি। ওকে, এটা ছিল। তো এই জায়গাটা হচ্ছে প্লাস, তবে দেখো এই জায়গায় দেওয়া আছে কি মাইনাস, তার মানে এটা ভুল। তো এই জায়গায় সঠিক উত্তর কোনটা ধরবো? তাহলে 1 আর 2, 1 এবং 2। 5 নম্বর দেখো যে প্রভাবক কোন বিক্রিয়া? আচ্ছা, প্রভাবক কোন বিক্রিয়া অণুর গতিশক্তি বৃদ্ধি করে, সক্রিয় শক্তি হ্রাস করে, তো বিক্রিয়া অণুর অধিশোষিত করে। আচ্ছা, বিক্রিয়া অণু অধিশোষিত করে, এটা তিনটাই সঠিক রয়েছে। তিনটাই সঠিক রয়েছে। যে প্রবাহক কি করে? বিক্রিয়া অণুর গতিশক্তি বৃদ্ধি করে দেয় এবং সক্রিয় শক্তি হ্রাস করে দেয়। তো সক্রিয় শক্তি হ্রাস করলে কিন্তু বিক্রিয়াটা দ্রুত হয়, তাই না? কারণ একটা বিক্রিয়া করতে গেলে কি হয়? যে সক্রিয় শক্তি ওভার করতে হয়, যে শক্তিটা আছে ওইটা ওভার করতে হয়। তো সক্রিয় শক্তিটা যত কম হয়, বিক্রিয়াটা ওই শক্তিটা তত দ্রুত, মানে খুব সহজেই ওটা ওভারকাম করতে পারে। তো বিক্রিয়া অণু অধিশোষিত হয়। তাহলে এখানে উত্তর হবে 1, 2, 3। 106, সক্রিয়ণ শক্তির বৃদ্ধিতে
সক্রিয় শক্তির বৃদ্ধিতে কি কি হবে? সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার হ্রাস পাবে এবং সাম্যাবস্থায় দেরিতে প্রাপ্ত হবে। না, এগুলো তো হচ্ছে না। তো এখানে দেখো 2 ও 3, 2 ও 3 সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে না, সক্রিয় শক্তি বৃদ্ধি পাইলে। এই যে আগের যে প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে এটাও কিন্তু বুঝে ফেলবা। ঠিক আছে, একটু আগে বললাম যে সক্রিয় শক্তি বৃদ্ধি মানে কি, সক্রিয় শক্তি যদি বেড়ে যায়, মানে সক্রিয় শক্তি যদি বেড়ে যায় তাহলে এটা ওভারকাম করতে অনেক বেশি শক্তি প্রয়োজন। তো এটা সহজে ওভারকাম করতে পারবে না, বিক্রিয়া কি হবে? দেরিতে হবে, বিক্রিয়া দেরিতে হবে। তাহলে সক্রিয় শক্তি বৃদ্ধিতে কি হবে? বিক্রিয়ার হার হ্রাস পেয়ে যাবে এবং সাম্যাবস্থা দেরিতে প্রাপ্ত হবে। তো সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে না। এটা উত্তর হবে 2 ও 3। 160, এই যে একটা বিক্রিয়া আছে A2 এবং 3B, এই জায়গাটায় বিক্রিয়া করে 2AB হয়েছে এবং ডেলের মান দেওয়া আছে, ঋণাত্মক একটা মান দেওয়া আছে। ওকে, এই বিক্রিয়ায় AB3 এর উৎপাদ বৃদ্ধি পাবে যদি, আচ্ছা মানে এই উৎপাদটা বৃদ্ধি পাবে কখন বৃদ্ধি পাবে? এটা কি ধরনের বিক্রিয়া? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ ডেলএস এর মান এই জায়গায় নেগেটিভ দেখতে পাচ্ছি। তো ডেলএস এর মান নেগেটিভ মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করে দিই তাহলে উৎপাদ বাড়ার চাইতে আর উল্টা কমে যাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করা যাবে না, চাপ বৃদ্ধি করা যাবে কি? আচ্ছা দেখি, এখানে চাপের যদি পার্থক্য থাকে, এখানে আছে 1 মোল, এখানে আছে 3, মিলে হচ্ছে 4, আচ্ছা 4, আর এই পাশে আছে 2। তার মানে হ্যাঁ, এখানে একটা চাপের পার্থক্য রয়েছে। তার মানে এখানে আমরা যদি চাপ প্রয়োগ করি, তখন হচ্ছে বিক্রিয়া বৃদ্ধি পাবে। আচ্ছা, পাত্র থেকে যদি AB3 কে অপারেশন করা হয়, মানে এটাকে যদি অপারেশন করে দিই, হ্যাঁ অবশ্যই গণমাত্রা একটা বিষয় আছে, এটা অপারেশন করে দিয়ে এই জায়গাটা বিক্রিয়া করে আরো AB3 তৈরি করতে যাবে সাম্যাবস্থা ঠিক রাখার জন্য। তার মানে 2 ও 3 সঠিক উত্তর। আচ্ছা দেখো, শিল্পক্ষেত্রে প্রভাবক ব্যবহারের উৎপাদন ব্যয় হ্রাস পায়। আচ্ছা, প্রভাবক ব্যবহারে উৎপাদন ব্যয় হ্রাস পায়। আচ্ছা, শিল্পক্ষেত্রে কি হয় যে কত কম খরচে কত বেশি উৎপাদন করা যায়, এটা হচ্ছে শিল্পক্ষেত্রের মেন লক্ষ্য। আচ্ছা, এখন কি কি করতে পারি যে কম ব্যয়ে আমরা যদি বেশি উৎপাদ পেতে পারি? তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করতে হবে। হ্যাঁ, বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করলে বিক্রিয়া দ্রুত হবে, বিক্রিয়া সহজ বিকল্প পথে ঘটে। হ্যাঁ অবশ্যই, এবং বিক্রিয়ার হার অধিক বৃদ্ধি পায়। এখানে তিনটাই হবে, তিনটাই সঠিক। আর কি চলে গেল? আচ্ছা দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সাইড বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এখানে নাইট্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেন অক্সাইড। এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? সমসত্ব প্রভাবক ঘটেছে। আর হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের অধিশোষণের মাধ্যমে বিক্রিয়া প্রভাবিত করে, নাইট্রোজেন গ্যাসটি বিক্রিয়া হার পরিবর্তন করে। কোনটা হবে? 1 ও 3। দেখো এই জায়গাটায় সমসত্ব প্রভাবিত ঘটেছে, আর যে নাইট্রোজেন গ্যাসটি বিক্রিয়া হার পরিবর্তন করে রাখে। ও নাইট্রোজেন অক্সাইড অধিশোষণের মাধ্যমে বিক্রিয়াকে প্রভাবিত করে না, নাইট্রোজেন অক্সাইড অধিশোষণের মাধ্যমে বিক্রিয়াকে প্রভাবিত করে না। 10 নম্বর, সাম্যাবস্থার কোনো বিক্রিয়া আচ্ছা সিস্টেমের অপরিবর্তনে কখনো শেষ হয় না। আচ্ছা, সাম্যাবস্থায় থাকাকালীন কি হয়? একটা সমান অবস্থা থাকে এবং এই জায়গাটায় বিক্রিয়া কিন্তু চলমান থাকে, বিক্রিয়া কিন্তু থামে না, বিক্রিয়া কখনো শেষ হবে না। তো সিস্টেমের অপরিবর্তনে কখনো শেষ হয় না, মানে সাম্যাবস্থাটা আমাদের সিস্টেমটা যদি ঠিকঠাক রাখি, যে সিস্টেমে বিক্রিয়াটা হচ্ছে, তবে কখনোই বিক্রিয়া শেষ হবে না। মানে একবার উৎপাদ থেকে বিক্রিয়া হবে, বিক্রিয়ক হবে, মানে বিক্রিয়ক থেকে একবার উৎপাদ হবে, আবার উৎপাদ আবার বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়ে যাবে। তো এইটা কখনো শেষ হয় না, সর্বদা গতিশীল থাকে, এটাও ঠিক আছে। এবং উৎপাদ উৎপন্ন হয় না। আচ্ছা, উৎপাদ উৎপন্ন হয় না, এটা আবার কি বললো? আচ্ছা, উৎপাদ উৎপন্ন না হলে তো বিক্রিয়া হবে না, তার মানে এই লাস্টেরটা এটা ভুল বলছে। তো 1 এবং 2 এই দুটো হবে সঠিক উত্তর। আচ্ছা দেখো, বিক্রিয়ার আয়তন সংকোচন ঘটে কোনটায়? আচ্ছা, আয়তন সংকোচন ঘটে কোনটায়, এটা তোমরা যদি হিসাব নিকাশ করো সহজেই বের করতে পারো। দেখো এখানে আয়তনের ক্ষেত্রে এখানে এন মোল সংখ্যা আমরা বের করবো, এখানে তো আয়তন দেওয়া নাই, তো আমরা মোল সংখ্যা বের করতে পারি। এক্ষেত্রে আমরা সহজ একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু এন ইকুয়াল টু এস ভি, এই একটা সহজ সূত্র জানি। তাহলে এনের সাথে দেখো, এনের সাথে বি কিন্তু হচ্ছে সমানুপাতিক। এ থেকে আমরা আসতে পারি যে মোল সংখ্যার যত
কম বেশি তার সাথে ভলিউমেরও কম বেশি, তার মানে মোল সংখ্যাকে এখানে ভলিউমের সাথে ইন্ডিকেট করা হয়েছে, তুলনা করা হয়েছে। আচ্ছা, এখন দেখি এখানে মোল সংখ্যা কত আছে। এখানে একটা, এখানে আছে তিনটা, মোট কটা? চারটা। এপাশে আছে দুইটা। দেখো এখানে আছে চারটা, এখানে আছে দুইটা, তার মানে এ জায়গায় সংকোচন হয়েছে। 2 নম্বরটা দেখি, এখানে আছে একটা কিন্তু এপাশে হয়েছে দুইটা, এখানে কিন্তু সংকোচন ঘটে নাই, তার মানে এটা ক্রস। 3 নম্বরটা দেখি যে এপাশে আছে দুইটা এবং এপাশে আছে একটা, তার মানে এখানে আছে তিনটা, গ্যাসিয়াস তো না? হ্যাঁ, তো এপাশে আছে দুইটা, তাহলে দেখো এখানে আছে তিনটা, 3 থেকে হইলো দুইটা, তাহলে এই জায়গাটাও আয়তন সংকোচন ঘটছে। তো আয়তন ডিরেক্টলি দেওয়া নাই, আমরা ওইভাবে মোল সংখ্যা দিয়ে কিন্তু বের করতে পারি। তো এখান থেকে আমরা নিতে পারি 1 ও 3। রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়কের সক্রিয় ভর বলতে কি বোঝায়? সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ যেটা রয়েছে এগুলোকে বোঝায়। যে সক্রিয় ভর, যে আমাদের কেসি যে বিষয়টা ছিল, যে ওখানে যে মোলার ঘনমাত্রা থেকে আসছিল যে ধ্রুবকটা কেসি এবং আংশিক চাপের ওখান থেকে আসছিল কেপিটা। যে এখানে যে সাম্যদ্রব্যকটা ছিল, এই মোলার ঘনমাত্রা সাম্যদ্রব্যকটা এটা ছিল কেসি, আর আংশিক চাপের যে সাম্যদ্রব্যকটা ওইটা ছিল কেপি। এখান থেকে কিন্তু রয়েছিল ওখানে। তো হাজারিনাক স্যারের যে বইটা আছে, ওই বইতে যে থিওরিটা আছে, ওখানে দেখবা যে ডিরেক্ট এই কথাটা বলা আছে যে সক্রিয় ভরটা কথা ডিরেক্ট উল্লেখ করছে, ওখান থেকে ডিরেক্ট প্রশ্নটা কিন্তু আসছে। তো সক্রিয় ভর বলতে বোঝায় আংশিক চাপ, মোলার ঘনমাত্রা। কি প্রশ্ন রিপিট হলো নাকি? 12-13। হ্যাঁ, তো একই প্রশ্ন আর কি ঘুরে ফিরে দিয়ে আসছে। তো এটাও যা 13 নম্বরটা একই উত্তর হবে, আংশিক চাপ ও মোলার ঘনমাত্রা। আচ্ছা, 14 নম্বরটা চলে আসি। দেখো, স্থির তাপমাত্রা আয়তন পরিবর্তনে নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থার প্রভাব সৃষ্টি করে? কি সাম্যাবস্থার প্রভাব সৃষ্টি করে? তো এক্ষেত্রে কী কী দেওয়া আছে, যে এখানে গ্যাস কি পরিবর্তন করবে? এখানে আয়তন পরিবর্তন করবে। এই যে একটু আগে কিন্তু সেম এই ধরনের একটা প্রশ্ন আমরা সলভ করে আসছি, যে আয়তন পরিবর্তন করবে। ওকে, আয়তন পরিবর্তন করবে বলছে, কিন্তু এখানে কিন্তু আয়তনে কিছু বলার নাই। তো আমরা মূল সংখ্যা দিয়ে আয়তন বের করতে পারি। আমরা জানি যে মূল সংখ্যা হচ্ছে আয়তনের সাথে সমানুপাতিক, তার মানে মূল সংখ্যা কম বেশির মাধ্যমে আয়তনও কম বেশি হবে। তো কোন বিক্রিয়া সাম্যাবস্থা প্রভাব সৃষ্টি করতে পারে আয়তনের মাধ্যমে? স্থির তাপমাত্রা স্থির থাকলে আয়তন পরিবর্তন করবে। ওকে, এখন দেখি এই পাশে এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা, এ পাশে আছে একটা, তাহলে এখানেও কিন্তু পার্থক্য রয়েছে, 2 থেকে 1 হইল। এখানে আছে চারটা, এ পাশে আছে 5টা, তো 4টা আর 5টা হলো 9টা, আর এ পাশে আছে 4টা, এখানে আছে 6টা। আচ্ছা, 6টা এটা নেওয়া যাবে না, কারণ এটা লিকুইড অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আমরা নেব না, আমরা গ্যাসিয়াস স্টেট যেটা আছে ওইটা নিয়ে হিসাব করব। তো দেখো এখানে আছে 9টা, 9 থেকে 4, এই জায়গাও গ্যাসের আয়তনের একটা পার্থক্য রয়েছে। 3 নম্বরটা দেখি, যে এখানে সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড একটা প্লাস হচ্ছে একটা, এ পাশে আছে কয়টা? এ পাশে আছে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এই দুইটা। তো এই জায়গায় দেখতেছি আমাদের আয়তনের কোনো পার্থক্য, মানে মূল সংখ্যার কোনো পার্থক্য নাই, 2 থেকে 2টাই আছে। তো এই জায়গায় যেহেতু মূল সংখ্যার পার্থক্য নাই, তার মানে আয়তনের পার্থক্য নাই, তার মানে এই জায়গায় আয়তন পরিবর্তনে সাম্যাবস্থার প্রভাব সৃষ্টি করবে 1 এবং 2, এই 3 নম্বরটা করবে না। পরের প্রশ্ন, তাপ উৎপাদী বিক্রিয়া A + B + তাপ উৎপাদ। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে হবে যে কি হয়েছে। আচ্ছা দেখো, এই জায়গাটায় এই তাপটা বিক্রিয়কের সাথে দেওয়া হয়েছে, তার মানে কি এই যে তাপ বিক্রিয়াটা ঘটানোর জন্য কিন্তু আমাদের তাপ এক্সট্রা করে দেওয়া লাগছে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দেওয়া লাগে না, তারপরেও উৎপন্ন হয়। তাহলে এটা কি হবে? তাপহারী বিক্রিয়া হবে, বাকি দুটা তো রাইট এমনি হবে। L + M উৎপাদ তাপ, এই যে উৎপাদ প্লাস তাপ হবে এখানে, উৎপাদ প্লাস তাপ। হ্যাঁ, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। পরটা আছে x + y = উৎপাদ, এখানে ΔS এর মান নেগেটিভ আছে, সুতরাং এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, A2 + B2 থেকে 2AB যদি হয়,
ডেল এস এর মান প্লাস দেওয়া আছে, বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া বলাই আছে, সেই সহজ বিষয়। ডেল এস এর মানটা একটু খেয়াল রাখতে হবে, এটা প্লাস না মাইনাস, প্লাস থাকলে হচ্ছে তাপহারী। সাম্যদ্রব্য কেপি ও কেসির মান সমান হয়। আচ্ছা, কেপি এবং কেসির মান যে সমান হবে না কি হবে এটা আমাদের দেখতে হবে মোল সংখ্যার উপরে। এখানে মোল সংখ্যা আছে একটা দুইটা, এখানে আছে দুইটা, তার মানে এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা। ডেল এস এর মান হচ্ছে, দেখো এখানে ডেল এন এর মান হচ্ছে 0। ডেল এন এর মান 0 হলে কেপি কেসির মান সমান, তাই না? কারণ কেপি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি বাই ডেল এন, এটাই তো। আচ্ছা, এখন ডেল এন এর মান কত আছে? ডেল এন এর মান হচ্ছে 0। ডেল এন এর মান 0। ডেল এন এর মান 0 হলে এটা কি হবে? এটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি হয়ে যাবে। পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই, এটা ঠিকই আছে, সমান সমান আছে, চাপের প্রভাব নেই, তাহলে তিনটেই এখানে সঠিক আছে। পরের প্রশ্ন। আচ্ছা, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহৃত হয় বাফার দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। জ্ঞাত পিএইচ এর বাফার দ্রবণ তৈরি করতে ব্যবহার করা হয় অম্লের বিয়োজন দ্রবক। আচ্ছা, এটা না, অম্লের বিয়োজন দ্রবকের ক্ষেত্রে আসল্টের যে সূত্রটা আছে ওইটা ব্যবহার করা হয়। তো হ্যান্ডারসন হ্যাসেলবার্গ যে সমীকরণটা আছে এটা আমার বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে 1, আচ্ছা 2, এই দুইটা। পরের প্রশ্ন দেখো, দেহের রক্তের পিএইচ অপরিবর্তিত রাখার জন্য যে বাফার সিস্টেম কাজ করে, তো আমাদের রক্তে মেনলি 3 ধরনের বাফার কাজ করে। একটা হচ্ছে প্রোটিন বাফার কাজ করে, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার কাজ করে, একটা হচ্ছে যে ফসফেট বাফারটা রয়েছে ওটা কাজ করে। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, এই জায়গায় দেখো হাইড্রোজেন আয়নের বাফার দেওয়া আছে, এটা হচ্ছে প্রোটিন বাফার যেটার কথা বললাম, H+, আর হচ্ছে বাইকার্বনেট বাফারটা তো হয়, এবং হাইড্রোক্সিল আয়ন এটার কোনো কাজ নেই, তো 1 ও 3 হবে। পরের প্রশ্ন, জমির পিএইচ কমে গেলে অম্লীয় জমির বেলায় জমিতে ব্যবহার করা হয় কি? পিএইচ কমে গেলে কি হচ্ছে যে পিএইচ বাড়াতে হবে, তো অ্যাসিড দিলে কি হয়, পিএইচ বেড়ে যায়, তাহলে আমাদের ক্ষার দিতে হবে যাতে পিএইচটা বেড়ে যায়। মানে অ্যাসিড দিলে অ্যাসিড তো পিএইচ কমেই ফেলে, তাই না? তো এখানে জমির পিএইচ কি আছে, কম আছে, তাহলে আমাদের এমন কিছু সার ব্যবহার করতে হবে যাতে আমাদের পিএইচের মান বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা চুন ব্যবহার করতে পারি, ক্যালসিয়াম সার ব্যবহার করতে পারি, এবং ম্যাগনেসিয়াম সার এগুলো ব্যবহার করতে পারি। এই সারগুলো হচ্ছে ক্ষারীয়। পরে দেখো যে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে এনওপি এর জারণ মান সমান। এনওপি এর জারণ মান সমান আমরা একটু দেখতে পাই যে এখানে জারণ মান কীভাবে সমান হয়। এই দেখো, এই জায়গায় -6, এখানে +1, তার মানে এর জারণ মান হচ্ছে +5। আচ্ছা, এই জায়গায় দেখি 4 দুগুণি 8 -8, এখানে হচ্ছে +3, করলে কত হচ্ছে +5। হ্যাঁ, তাহলে দুইটারই জারণ মান সমান আছে, দুইটার জারণ মান সমান, ঠিকঠাক আছে। এরপর দেখি যে নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের চার্জ ঘনত্ব কম। চার্জ ঘনত্ব কম, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ নাইট্রোজেন ছোট, ওর চার্জ ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে, ফসফরাসের চার্জ ঘনত্ব কম। আর ফসফরিক অ্যাসিডের অপেক্ষা নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড। আচ্ছা, ফসফরিক অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিড, তাহলে ফসফরিক থেকে নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড, তিনটাই তো সঠিক, হ্যাঁ তিনটাই সঠিক। তো অক্সো অ্যাসিড যেগুলো আছে এগুলোর যেই জারণ মান দিয়ে আমরা বের করতে পারি, যার জারণ মান বেশি হচ্ছে সে হচ্ছে বেশি তীব্র অ্যাসিড হয়। কিন্তু আমরা দেখছি যে এন এবং পি দুইটার জারণ মান কিন্তু সমান, +5 করে, তাহলে এখানে আমরা কোনটা ধরবো যে তীব্র, কোনটা কম? তো এক্ষেত্রে দেখবো যে কার আকার ছোট, যার আকার ছোট সে হচ্ছে তীব্র হয়, কেন্দ্রীয় মৌলের। আচ্ছা দেখো, এই যে কার্বন, এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদী হয়। তো উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটি কার্বনের দহন বিক্রিয়া, ঠিক আছে। কার্বন অক্সিজেনের সাথে যে কিছু যাই বিক্রিয়া হোক, কার্বনের হোক বা যারই বিক্রিয়া হোক, এটা হচ্ছে দহন বিক্রিয়া হয়। আর দহন বিক্রিয়া সবসময় কি হয়, তাপ উৎপন্ন করে। এটি একটি দহন বিক্রিয়া গেল। এবং দেখো যে কার্বন ডাইঅক্সাইডের সংগঠন বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের সংগঠন বিক্রিয়া, আচ্ছা এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যাঁ এই দুটো ঠিক আছে।
পরের প্রশ্ন দেখো যে ফসফরাস পেন্টাঅক্সাইড এবং পানি দুটা বিক্রিয়া করে এক্স একটা যৌগ তৈরি করছে, এক্স এর বেলায় এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, যাই হোক, এটার ক্ষারকত্ব হচ্ছে 3 আর ক্ষারকত্ব 2, এটি পলিপ্রোটিক অ্যাসিড। এটা কি দেওয়া আছে, 1 ও 3। আচ্ছা, পলিপ্রোটিক অ্যাসিড এটা হইতে পারে পলিপ্রোটিক অ্যাসিড, এটা একটু দেখে রেখো পলিপ্রোটিক অ্যাসিডটা। আর ক্ষারকত্ব 3, এটা বোঝাই যাচ্ছে। পরের প্রশ্ন, বাফার দ্রবণ হলো। আচ্ছা, বাফার দ্রবণের বিরাট বড় বড় 3টা অপশন দেওয়া আছে, যে 30 মিলিলিটার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড এবং 15 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। তো এখানে বাফার দ্রবণ কোনগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো বাফার দ্রবণ কি থাকবে, যে একটা দুর্বল অ্যাসিড থাকবে, তার ক্ষার থাকবে, তাই না? তো এই জায়গায় সমান, এই দেখো এখানে 30 ml, এখানে 30 ml আছে, এই জায়গায় 0.1 মোলার আছে, এখানে 15 ml আছে, 0.1 মোলার আছে, তার মানে এটা একটু লঘু। আচ্ছা, এবার পরেরটা দেখি, এটা বাফার দ্রবণ হচ্ছে 30, এখানে 30 ml 1 মোলার, এই জায়গায় 30 ml 1 মোলার। তো এখানে তো কোনো পরিবর্তন নেই, এখানে সমান সমান হবে না, সমান সমানে বাফার দ্রবণ হয় না, কম বেশি হতে হবে। এই জায়গায় আছে 25 ml, এখানে 0.1, এখানে আছে 15 ml 0.1, হ্যাঁ এটাও বাফার দ্রবণ করবে। তাহলে এই জায়গায় হচ্ছে 1 ও 3। পরের প্রশ্ন, বেগ ধ্রুবকের মান, বেগ ধ্রুবকের নাম বিক্রিয়া ক্রমের উপর নির্ভর করে। বেগ ধ্রুবকের মান বিক্রিয়া ক্রমের উপর অবশ্যই নির্ভর করে, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উপর নির্ভর করে, সক্রিয় শক্তি নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, বিক্রিয়া ধ্রুবকের মান, বেগ ধ্রুবক তিনটাই হচ্ছে, তবে 2 ও 3 বলা আছে, তো এটা হাজারি নাকসারের যে বইয়ের আছে, এখানে উত্তর এই যে 2 ও 3ই দেওয়া আছে, 2 ও 3 দেওয়া আছে, 1 নম্বরটা হইতে পারে। এটা যেহেতু এখানে উত্তর 2 ও 3 দেওয়া আছে, দুটোই পড়ো, ঠিক আছে? তাপমাত্রার উপর তো নির্ভর করে, সেটা আমরা জানি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বেগ 2-3 গুণ বেড়ে যায়। আর সক্রিয় শক্তি, এটা যে আমাদের তাপমাত্রার সাথে সম্পর্কিত, তো জানো। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে অভিন্ন কোশ্চেনগুলো ছিল 125 পর্যন্ত ছিল। এরপরের যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমরা, আচ্ছা, তো ওই পরের যে ক্লাসটা আছে এখানে একটা কোশ্চেন মিসিং হয়েছে, সেটা আমি বলে দিই, যে 117 নম্বর যে কোশ্চেনটা, যে সাম্যাঙ্ক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব লেখচিত্র। তো সাম্যাঙ্ক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব লেখচিত্র কোনটা হবে? তো এক্ষেত্রে আমাদের এই যে 1 এবং 2 এই দুইটাই হবে, হ্যাঁ। এই যে 3 নম্বরটা হবে না, এভাবে কখনোই যাচ্ছে না, এই জায়গা হবে 1 ও 2। 17 নম্বর যে কোশ্চেনটা ছিল। তো এই 25টা ছিল হচ্ছে আমাদের অভিন্ন বহুপদীর যে প্রশ্নগুলো ছিল, বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন। তো এরপরের ক্লাসে আমরা দেখব হচ্ছে অভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে, যে উদ্দীপক দেওয়া থাকে ওইগুলো।